তাহলে আজ থেকে আমরা সামনের আইবিপিএস এবং এনটিপিসি আরআরবি এই দুটোকে লক্ষ্য করে পড়াশোনা শুরু করব। ঠিক আছে? তো আজকে আমরা মেন যেটা আলোচনা হবে সেটা হচ্ছে ন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেটা হচ্ছে আইবিপিএস এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, সেগুলো নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা ইকোনমি পড়ার সময় তার থেকে কিছু কিছু ইনস্টিটিউশন নিয়ে অলরেডি আলোচনা করেছি, সেগুলো রিভাইজও হবে। ইকোনমিতে অলরেডি আমরা কিছু আলোচনা করেছি এর মধ্যে। ঠিক আছে? আইবিপিএস পিও আর আইবিপিএস ক্লার্ক, এই দুটো পরীক্ষার ক্ষেত্রে ফেজ ওয়ানে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকে না। ঠিক আছে? ফেজ ওয়ানে আজকে যেগুলো পড়বো এগুলো নেই। ফেজ টুতে মানে প্রিলিমিনারি পরে যে মেন্সটা হয়, মেন্সে গিয়ে আইপিএস পিওর ক্ষেত্রে জেনারেল, ইকোনমিক আর ব্যাংকিং অ্যাওয়ারনেস বলে একটা চ্যাপ্টার থাকে। তো সেটাতে 40 নাম্বার 40টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা 1 নাম্বার করে, অর্থাৎ 40 নম্বরের কোশ্চেন থাকে ফেজ টুতে। আমরা যেগুলো পড়বো আজকে সেগুলো কোথায় লাগবে সেগুলো এখন আলোচনা হচ্ছে। ঠিক আছে? আইপিএস ক্লার্কের ক্ষেত্রে ফেজ টুতেও সেম একটা সিলেবাস থাকে, এবং সেটাতে টোটাল 50টা কোশ্চেন থাকে এবং 50 মার্কস থাকে, প্রত্যেক কোশ্চেন 1 মার্কস করে। এছাড়া আইবিপিএস আর আরবিতে জেনারেল অ্যাওয়ারনেস আছে ফেজ টুতে। ঠিক আছে? সেটা তো 40টা কোশ্চেন থাকে, 40 নাম্বার থাকে। তো এই যে জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কি কি আছে আমরা সেগুলো দেখবো। জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে উল্লেখ করে দেওয়া আছে সিলেবাস। লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল। ঠিক আছে? আমরা ডব্লিউবিসিএস এর আগে, ডব্লিউবিসিএস ফিলিমস এর আগে যেভাবে কারেন্ট অ্যাফেয়ার্স করেছিলাম, অত ডিটেলস ক্ষেত্রে লাগে না। ঠিক আছে? একটু লাইটলি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করতে পারবো ক্ষেত্রে। এবং শেষে মানে পরীক্ষার আগে আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে আলোচনা করবো। এখন কারেন্ট অ্যাফেয়ার্সটা করবো না, কারণ ওখানে শুধুমাত্র লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করলেই হয়ে যায়। ডব্লিউবিসি এর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স করেছিলাম। ঠিক আছে? এক্ষেত্রে কি, কারেন্ট অ্যাফেয়ার্সটার ক্ষেত্রটা অনেকটা কম, লাস্ট 6 মাস সিলেবাসে উল্লেখ করে দেওয়া আছে। ঠিক আছে? ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া থাকে ব্যাংকিং অ্যাওয়ারনেস, যে চ্যাপ্টারটা আমরা ব্যাংকিং নিয়ে পড়েছি ইকোনমিতে, ওই তার থেকে একটু ডিটেলসে পড়তে হবে আইবিপিএস এর ক্ষেত্রে। ঠিক আছে? সেটা হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেস এর মধ্যে পড়ছে। এবং কারেন্ট যে বিভিন্ন ব্যাংকিং এর ক্ষেত্রে যা যা টার্ম, কারেন্ট যা যা অ্যামেন্ডমেন্ট হচ্ছে, সেগুলো এক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। তারপর আসছে ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস। আজকে আমরা পড়বো কি, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, এটা আমরা আজকে আলোচনা করবো। এটা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস এর মধ্যেই পড়ছে। ঠিক আছে? তাহলে আজকে আমরা শুরু করছি, যেটা সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস। এছাড়া স্ট্যাটিক অ্যাওয়ারনেস, মানে স্ট্যাটিক যেসব জিকে হয় সেগুলো আছে। এমনি জিকে, ট্রাডিশনাল জিকে যেগুলো থাকে, সবচেয়ে বড় কোনটা সবচেয়ে ছোট কোনটা, সেগুলো থাকে। আর বেসিক ইকোনমি, বেসিক ইকোনমি মানে ওই ইনফ্লেশন, ঠিক আছে, তারপরে পভার্টি, আনএমপ্লয়মেন্ট, এই যে যেসব বেসিক ইকোনমি আমরা এতদিন ধরে পড়ছি, ঠিক আছে, সেইগুলো থাকছে। কিন্তু অত ডিটেলসে থাকে না, এখানে একটু লাইটলি থাকে। ঠিক আছে? মেনলি ব্যাংকিং অ্যাওয়ারনেস, এই এটা আর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, এই দুটো আমাদের একটু ডিটেলসে করতে হবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস এর মধ্যে শুরু করছি, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। প্রথমে ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিস, আমরা এটা আগেও পড়েছি। ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিস মানে কি, এক দুটো পক্ষের মধ্যে, দুটো পক্ষের মধ্যে যারা হচ্ছে ইন্টারমিডিয়েট করে ফিনান্সিয়াল ক্ষেত্রে, তাদেরকে বলা হচ্ছে ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিস। ঠিক আছে? দুটো পক্ষের মধ্যে টাকা পয়সার যে ট্রানজাকশন হয়, যারা এই মিডিল ম্যানের কাজটা করে, তাদেরকে বলা হচ্ছে ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিস।
এই ছকটা আমরা আগে করেছি, এখানে অন্যভাবে দেওয়া আছে, আমরা যখন করেছিলাম আড়াআড়ি করেছিলাম, সেটাকে আমরা এবার টেবিল আকারে দেখব। ন্যাশনাল ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ, আমাদের দেশের মধ্যে যে ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ গুলো আছে, সেই ইন্টারমিডিয়ারিজ কে মূলত দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফর্মাল, আর একটা হচ্ছে ইনফর্মাল। তাহলে ন্যাশনাল ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ যা আছে তাদেরকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফর্মাল, আর একটা হচ্ছে ইনফর্মাল। ফর্মালের মধ্যে দুটো উইংস আছে, একটা হলো ব্যাংকস, আর একটা হচ্ছে নন ব্যাংকস। একটা হচ্ছে ব্যাংকস, আর একটা হলো নন ব্যাংকস। ব্যাংকের মধ্যে কি কি আছে? কমার্শিয়াল ব্যাংক আর কোঅপারেটিভ ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক আবার বিভিন্ন রকমের হতে পারে, সেটা পাবলিক সেক্টর ব্যাংক হতে পারে, প্রাইভেট সেক্টর ব্যাংক হতে পারে, ফরেন ব্যাংক হতে পারে, আর কিছু ডিফারেন্সিয়াল ব্যাংক হতে পারে। ডিফারেন্সিয়ালের মধ্যে আমরা কি কি জেনেছিলাম? ওই যেমন পেমেন্ট ব্যাংক, ঠিক আছে, ফিনান্স ব্যাংক, এগুলো ডিফারেন্সিয়ালের মধ্যে পড়েছি। তাহলে ব্যাংক দু রকমের হয়, একটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক প্রাইভেট হতে পারে, পাবলিক হতে পারে, ফরেন হতে পারে, বা ডিফারেন্সিয়াল ব্যাংক হতে পারে। আর কোঅপারেটিভ ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক চারটে স্তর থাকে, আমরা পড়েছিলাম আগেই। আরবান, স্টেট, সেন্টার, আর প্রাইমারি এগ্রিকালচারাল, যেগুলো ট্যাক্স বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে কোঅপারেটিভ ব্যাংকেরও এই চারটে ভাগে ভাগ করা যায়, কোঅপারেটিভ ব্যাংক, ঠিক আছে। এটা গেল ব্যাংক। সেটা আমরা ব্যাংকিং অ্যাওয়ারনেস যখন করবো এগুলো সম্পর্কে ডিটেলসে করবো, ঠিক আছে। কমার্শিয়াল ব্যাংকসের ডিটেলস এবং কোঅপারেটিভ ব্যাংকের ডিটেলসটা আমরা তখন যখন ব্যাংকিং অ্যাওয়ারনেস করবো পরবর্তীকালে তখন দেখবো। এরপরে আসছে নন ব্যাংকস। নন ব্যাংকসের মধ্যে কি আছে? এআইএফআই। নন ব্যাংকের মধ্যে এআইএফআই, অল ইন্ডিয়া ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। আর কি আছে? এক্সিম ব্যাংক, যেটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। আর কি আছে? নাবার্ড, আর এনএইচবি, সিডবি। এগুলো হচ্ছে সব এআইএফআই। এগুলো কি? সব এআইএফআই, অল ইন্ডিয়া ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। কোনগুলো? এক্সিম, নাবার্ড, এনএইচবি, সিডবি। এছাড়া আছে পিডি। পিডি মানে হচ্ছে প্রাইমারি ডিলার। প্রাইমারি ডিলার কোনগুলো? যারা হচ্ছে সিকিউরিটি, গভর্নমেন্ট সিকিউরিটি আমরা পড়েছি। গভর্নমেন্ট সিকিউরিটি মানে কি? যে গভর্নমেন্টের বন্ড, ঠিক আছে, গভর্নমেন্টের যে সিকিউরিটিস গুলো গভর্নমেন্ট বিক্রি করে, সেগুলো যারা বিক্রি কেনা বেচা করে তাদেরকে বলা হচ্ছে প্রাইমারি ডিলার। যে ইন্টারমিডিয়ারিসরা গভর্নমেন্টের বন্ড গুলোকে বা সিকিউরিটি গুলোকে বিক্রি করে বা কেনে, তাদেরকে বলা হয় প্রাইমারি ডিলার, ঠিক আছে। বাই অ্যান্ড সেল গভর্নমেন্ট সিকিউরিটিস, জি সেক্স মানে হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিস। আর আছে কিছু এনবিএফসি। এনবিএফসি মানে হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিস, ঠিক আছে। কিছু আছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিস, যেমন এলআইসি, গোল্ড লোন কোম্পানি যেগুলো আছে, মিউচুয়াল ফান্ড কোম্পানি যেগুলো আছে, এগুলোকে কি বলা হয়? নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিস। তাহলে আমরা মূলত আজকে এই যে নন ব্যাংকস এর মধ্যে যেগুলো আছে, অর্থাৎ এআইএফআই, পিডি এবং এনবিএফসি, মূলত এআইএফআই, অল ইন্ডিয়া ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ, এনবিএফসি, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে। এগুলো হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো নন ব্যাংকস। ব্যাংক ছাড়া যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আমাদের দেশে আছে তাদেরকে বলা হচ্ছে ন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ঠিক আছে। আমাদের দেশে ব্যাংকগুলো বাদ দিয়ে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো বা যে ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ গুলো এক্সিস্ট করছে তাদেরকেই বলা হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ, এআইএফআই, এগুলো বলা হচ্ছে, ঠিক আছে, বা নন ব্যাংকিং, ন্যাশনাল নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজকে এই টেবিলটা। এছাড়া ইনফর্মাল হয়। ইনফর্মাল বলতে কি? যে ইন্টারমিডিয়ারিজ গুলো, তাদের কোনো ফর্মাল কোনো কাগজপত্র বা কিছু নেই। যেমন মানি লেন্ডার, যারা সুদের ব্যবসা করে, তাদের কোনো কাগজপত্র নেই, তারা কি করে? মৌখিকভাবে বা গায়ের জোরে সুদের ব্যবসা করে, ঠিক আছে। এদেরকে বলা হচ্ছে ইনফর্মাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। মানি লেন্ডার, ট্রেডার্স, মহাজন, যারা সুদখোর যারা, তাদেরকে বলা হচ্ছে কি? ইনফর্মাল ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ, ঠিক আছে। এগুলো গ্রামগঞ্জে বেশি দেখা যায়, ঠিক আছে। চাষি বা কৃষকদেরকে তারা বিভিন্ন রকম ট্রাপে বা ঋণের ফাঁদে জড়িয়ে ফেলে এইগুলোর মাধ্যমে, ইনফর্মাল সেক্টরগুলো, ঠিক আছে। এটা কোনো দেশের ক্ষেত্রেই বা কোনো ইকোনমির ক্ষেত্রেই কাম্য নয়, ইনফর্মাল সেক্টরগুলো, ঠিক আছে। তাহলে ফর্মাল সেক্টরের মধ্যে নন ব্যাংকস যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে এবার আলোচনা করি। প্রথমে আসছে
NABARD, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ব্যাংকিং এর এক্সামের ক্ষেত্রে ফুল ফর্ম গুলো কিন্তু প্রচুর আসবে, ফুল ফর্ম প্রচুর আসে, এব্রিভিয়েশন যেগুলো, সেই জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা যেগুলো আমরা পড়বো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তাদের অ্যাব্রিভিয়েশন ফর্মটা আমাদের ফুল ফর্মটা মনে রাখতে হবে। তাহলে NABARD-এর ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। স্ট্যাবলিশড হচ্ছে, NABARD ওয়াজ established on 12th July 1982। আমাদের কিন্তু তারিখটাও মনে রাখতে হবে, 12ই জুলাই 1982 সালে NABARD প্রতিষ্ঠিত হয়। অন দ্য রেকমেন্ডেশন অফ ট্রাফিক কমিটি হুইচ ইজ অলসো নোন অ্যাজ শিবরমান কমিটি। তাহলে NABARD প্রতিষ্ঠা করার কথা কোন কমিটি বলছে? শিবরমান কমিটি। পরীক্ষায় অনেকবার এসছে এবং এটাও আমাদের মনে রাখতে হবে, কমিটিটার আর একটা অফিসিয়াল নাম ছিল গ্রাফিকার্ড। গ্রাফিকার্ড গ্রাফিকার্ড কমিটি বা শিবরমন কমিটির সুপারিশে 1982 সালে 12ই জুলাই ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা NABARD প্রতিষ্ঠিত হয়। NABARD হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাইতে, মহারাষ্ট্রের মুম্বাইতে NABARD হেডকোয়ার্টার অবস্থিত। বর্তমান চেয়ারম্যান কে আছে? GR চিন্তালা। GR চিন্তালা হচ্ছে রিসেন্ট এখন বর্তমানে NABARD-এর চেয়ারম্যান। এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ওটা আসতে পারে যে হু ইজ দ্য রিসেন্ট চেয়ারম্যান অফ NABARD? GR চিন্তালা। এটা হচ্ছে বিগেস্ট রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক। এর থেকে বড় রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক বা গ্রামীণ ক্ষেত্রে উন্নয়নের যে ব্যাংক, এর থেকে বড় ব্যাংক আর নেই আমাদের দেশে। সবচেয়ে বড় রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক এটা। Established on 12th July 1982 on the recommendation of Shibraman Committee to implement NABARD Act 1981। তাহলে 1982 সালে এটা প্রতিষ্ঠিত হচ্ছে। তার প্রতিষ্ঠা করার জন্য 1981 সালে NABARD অ্যাক্টটা পাস করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য কি? এম টু আপলিফট রুরাল ইন্ডিয়া অ্যান্ড রুরাল নন ফার্ম সেক্টরস। এর হচ্ছে মূল এম বা উদ্দেশ্য হচ্ছে গ্রাম্য ক্ষেত্রে, গ্রামীণ যে ভারতবর্ষ, গ্রামীণ ভারতবর্ষের উন্নয়ন করা এবং রুরাল নন ফার্ম সেক্টর, গ্রাম্য অকৃষিজ যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোর উন্নয়ন করা। NABARD acts as regulator for cooperative banks and RRB। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। NABARD তাদেরকে রেগুলেট করে। NABARD-এর কাজ কি? কোঅপারেটিভ ব্যাংক যেগুলো আছে, যেগুলো ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কোঅপারেটিভ ব্যাংক, এবং RRB রিজিওনাল ব্যাংক বলা হয়, রিজিওনাল রুরাল ব্যাংক এবং কোঅপারেটিভ ব্যাংক যেগুলো আছে তাদেরকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়া বা তাদেরকে রেগুলেট করা, নিয়ন্ত্রণ করা, সেটা হচ্ছে NABARD-এর অন্যতম প্রধান কাজ। এবার বলছে প্রাইমারি ফাংশন, এর মূল কাজটা কি? NABARD is the apex organization related to financing in the agricultural sector। তাহলে কৃষিজ সেক্টরে, কৃষি সেক্টরে আমাদের দেশের কৃষি সেক্টরে যা টাকা পয়সা দেওয়া হয় সেটা NABARD-এর মাধ্যমে দেওয়া হয়। NABARD হচ্ছে এই কৃষিজ ক্ষেত্রে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে অ্যাপেক্স বডি। অ্যাপেক্স মানে হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট বডিকে কৃষিজ ক্ষেত্রে ফিনান্সিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে NABARD। ইট লুকস আফটার ম্যাটার্স কনসার্নড উইথ পলিসি, প্ল্যানিং অ্যান্ড অপারেশন ইন রুরাল এরিয়াস ইন ইন্ডিয়া। তাহলে গ্রামীণ সেক্টরে, আমাদের গ্রাম্য ভারতবর্ষে কোন রকম পলিসি মেকিং এর ক্ষেত্রে NABARD ভূমিকা গ্রহণ করে, মূল ভূমিকা গ্রহণ করে। কোন রকম পলিসি বা প্ল্যানিং বা কোনো একটা কাজ করা, অপারেশন, সেটার গ্রাম্য ভারতে সেটা দেখাশোনা করে NABARD। রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড বলে একটা ফান্ড আছে, RIDF। একটা ফান্ড মানে একটা পার্টস, আমাদের যেমন পার্টস থাকে তো সেরকম একটা ফান্ড আছে যেটার নাম হচ্ছে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। নামের মধ্যেই লুকিয়ে আছে। সেই ফান্ডটা কিসে ইউজ করা হয়? গ্রাম্য পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে এই ফান্ডটা ব্যবহার মানে ইউজ করা হয়। তো এটাকে বলা হচ্ছে RIDF বা রুরাল, এটা টার্ম, এটা কিন্তু আসে পরীক্ষায়। RIDF এর ফুল ফর্ম কি? রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড ইজ অপারেটেড বাই NABARD। তাহলে যে ফান্ডটা আছে বা পার্সটা আছে এটা কে অপারেট করে? NABARD। NABARD যে সংস্থাটা আছে সে এই যে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এটা দেখাশোনা করে। আচ্ছা, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড যেটা আছে, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, এক্ষেত্রে একটা ছোট জিনিস, আমরা যখন মানিটারি পলিসি পড়েছিলাম আমরা দেখতাম যে RBI কি করে বিভিন্ন সময় টাইম টু টাইম কি করে ব্যাংক রেট,
রেপো রেট, সিআরআর, এসএলআর, এগুলো নির্দেশ করে দেয়, তাই তো? যে এত পার্সেন্ট সিআরআর রাখতে হবে, এত পার্সেন্ট এসএলআর রাখতে হবে। তো এই নির্দেশগুলো কাদেরকে পালন করতে হয়? আরবিআই এর এই নির্দেশগুলো কারা পালন করে? যারা ব্যাংক আছে, যে ব্যাংকগুলো আমাদের দেশে আছে। তো কোনো ব্যাংক দেখা যাচ্ছে ফেল করলো, মানে সিআরআর রাখতে বলেছে আরবিআই 3%, সেখানে সেটা সেই ব্যাংকটা মেনটেন করতে পারেনি, 2% রেখেছে। সেক্ষেত্রে কি আরবিআই এর যে নির্দেশ বা গাইডলাইন, সেটার থেকে চ্যুতি হচ্ছে, বা সেটা সে ফেল করছে, নির্দেশটা মানতে ব্যর্থ হচ্ছে। সেক্ষেত্রে তার ফাইন হয়, সেই ব্যাংককে তখন আরবিআই ফাইন করে, যে যেহেতু আমার নির্দেশ বা গাইডলাইন মানেননি আপনারা, সেই ব্যাংককে আরবিআই আবার ফাইন করে। ফাইন করলে যে টাকাটা সে দেয় আরবিআই কে, সেই টাকাটা কিন্তু এই ফান্ডে রাখা হয়, আরআইডিএফ। মানে কি, যে টাকাটা সেই ব্যাংক ফাইন দিল সেটা আরআইডিএফ জমা হয়, এবং সেটা রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজে লাগানো হয়। ঠিক আছে? তো এই যে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, এটার দেখাশোনা করা, এর থেকে কত টাকা খরচা করা হবে, কিভাবে করা হবে গ্রামের উন্নয়নের ক্ষেত্রে, সেগুলো আর ন্যাবার্ড, সেটা হচ্ছে অপারেশন করে। ন্যাবার্ড দেখাশোনা করে এই যে আরআইডিএফ বা রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের। এরপরে কাজ কি বলছে? প্রোভাইডস রিফাইন্যান্স টু লেন্ডিং ইনস্টিটিউশন ইন রুরাল এরিয়াস। তাহলে রুরাল এরিয়াতে আরো অনেক ছোট ছোট লেন্ডিং ইনস্টিটিউশন আছে, যারা ধার দেয়। ছোট ছোট ব্যাংক থাকতে পারে, কোঅপারেটিভ ব্যাংক থাকতে পারে, তাদেরকে টাকা দেয়। ঠিক আছে? তাদেরকে টাকা দেয় কে? নেবার। তাহলে যে ছোট ছোট ইনস্টিটিউশন গুলো গ্রামীণ লোকদেরকে গ্রামের উন্নয়নের জন্য লোন দেয়, তারা টাকা কোথা থেকে পায়? নেবার থেকে পায়। ঠিক আছে? হেল্প, এসএইচজি মানে হচ্ছে সেলফ হেল্প গ্রুপ। যে সেলফ হেল্প গ্রুপ গুলো আছে গ্রামীণ ভারতে, এবং পুয়ার পিপল, রুরাল এরিয়াতে যে পুয়ার পিপল আছে, গরিব মানুষ, তাদেরকে নেবার্ড বিভিন্ন রকম আর্থিক সহায়তা প্রদান করে। রানস প্রোগ্রাম ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। যেহেতু নামের মধ্যেই আছে, এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যা যা প্রোগ্রাম হয় সেগুলো নেবার্ড রান করতে পারে বা সেগুলো দেখাশোনা করতে পারে। রেকমেন্ডস অ্যাবাউট লাইসেন্সিং ফর আরআরবি কোঅপারেটিভ টু আরবিআই। তাহলে যেহেতু আরআরবি এবং অন্যান্য কোঅপারেটিভ ব্যাংক যেগুলো আছে, সমবায় ব্যাংক, সেই ব্যাংকগুলোকে রেগুলেট কে করে? নেবার্ড। সেহেতু কোনো নতুন যদি কোঅপারেটিভ ব্যাংক করতে হয় বা আরআরবি তৈরি করতে হয়, সেক্ষেত্রে সে লাইসেন্সটা দেয় আরবিআই, বাট লাইসেন্সটা দেওয়ার জন্য রেকমেন্ড করে নেবার্ড। নেবার্ড বলে একে দেওয়া উচিত বা একে দেওয়া উচিত না, সেটা কাকে আহ, বলে? আরবিআই কে। সে নেবার্ডের পরামর্শ অনুযায়ী আরবিআই কিন্তু এগুলো টাকা বা এগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য লাইসেন্স প্রদান করে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে মূলত প্রাইমারি ফাংশন অফ নেবার্ড। ঠিক আছে? তাহলে কবে প্রতিষ্ঠিত হচ্ছে, ফুল ফর্ম, হেডকোয়ার্টার কোথায়, এখন কে নেবার্ডের চেয়ারম্যান আছেন, এবং নেবার্ডের কাজ কি, এগুলোই আমাদের ব্যাংকিং পরীক্ষার জন্য মোর দ্যান এনাফ। ঠিক আছে? এগুলো করলেই যথেষ্ট। এর সাথে সাথে নেবার্ড রিলেটেড যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স এসে থাকে, সেটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তাহলে সেক্ষেত্রে আমাদের পুরোপুরি নেবার্ড রিলেটেড বা যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন রিলেটেড সব পুরো সেক্টরগুলো আমাদের কভার হয়ে যাবে যখন কারেন্ট অ্যাফেয়ার্সটা করবো শেষে। ঠিক আছে? আমাদের এই বেসিক জায়গাগুলো মনে রাখতে হবে, তারপর শেষে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সটা করবো, নিলে আমাদের ওভারঅল একটা প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে? এটা গেল নেভার। কারো কোথাও বুঝতে সমস্যা সমস্যা আছে কি কোথাও? কারো কোনো স্যার ডাউট আছে? স্যার একটু নাবার্ড অ্যাক্ট 1981টা বলেন একটু। কোনো একটা সংস্থা প্রতিষ্ঠা করতে গেলে তো অ্যাক্ট পাস করাতে হয় সরকারকে। ঠিক আছে? পার্লামেন্ট। তো ওই ন্যাবার্ডের প্রতিষ্ঠা করার জন্য 1981 সালে অ্যাক্ট পাস করা হয়, এবং সেই অ্যাক্টের বলে 1982 সালে ন্যাবার্ড সংস্থাটা তৈরি হয়। বোঝা গেছে? কোনো একটা সংস্থা তৈরি করতে গেলে অ্যাক্ট পাস করাতে হয় পার্লামেন্টে। তো এই 81 সালে অ্যাক্টটা পাস হয়, এবং 82 সালে সংস্থাটা তৈরি। ক্লিয়ার? মালদা থেকে বলছিলেন তো? ঠিক আছে। স্যার ভয়েসটা ক্লিয়ার আসছে না, আপ ডাউন করছে। ঠিক আছে এবার হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি যেটা বললাম সেটা কি শুনতে পেয়েছেন, মানে অ্যাক্টের হ্যাঁ ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পেয়েছি। তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে। আচ্ছা আচ্ছা, সিট বি এরপরে। সিট বির ফুল ফর্ম হচ্ছে এসআইডিবিআই, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। নামের মধ্যেই লুকিয়ে আছে এর কাজ কিসের, কোন ক্ষেত্রে হবে। স্মল যে ইন্ডাস্ট্রি দেশে আছে তাদের
ডেভেলপমেন্ট করা। স্মল ইন্ডাস্ট্রিয়াল বা ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, সিডবি, স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। একটা আছে আমরা জানি আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টাবলিশড বলছে স্মল সিডবি ওয়াজ স্টাবলিশড অন 2nd এপ্রিল 1990, 1990 সালের 2nd এপ্রিলে স্টাবলিশ করা হচ্ছে আন্ডার দ্য স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1989। তাহলে এটার ক্ষেত্রেও অ্যাক্ট পাস করা হয়েছিল প্রতিষ্ঠা করার জন্য, সেই অ্যাক্টটা কবে 1989, এবং এটা প্রতিষ্ঠা হচ্ছে 1990। মেনলি আমাদেরকে এই প্রতিষ্ঠা হচ্ছে কোন সালে সেটাই মনে রাখতে হবে, 1990 সালে, অ্যাজ এ সাবসিডিয়ারি অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে আইডিবিআই বলে একটা ব্যাংক আছে আমরা জানি, এখনো আছে, সেই আইডিবিআই এর আন্ডারে একটা ব্যাংক তৈরি করা হয়, সেটা স্মল ইন্ডাস্ট্রিকে দেখার জন্য, এসআইডিবিআই বা স্মল ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, আইডিবিআই এর আন্ডারে হয়েছিল ব্যাংকটা প্রতিষ্ঠা। ঠিক আছে, এবার এর হেডকোয়ার্টারটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসছে যে সিডবি এর হেডকোয়ার্টার কোথায়। কারণ কি, বেশিরভাগ যা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে তাদের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, বাট সিডবি এর হেডকোয়ার্টার হচ্ছে লখনৌতে, উত্তরপ্রদেশের লখনৌতে। সেই জন্য এটা কিন্তু যেহেতু অন্য জায়গায়, মুম্বাইতে নয়, সেই জন্য কিন্তু এর হেডকোয়ার্টারটা অনেক পরীক্ষায় এসছে। তাহলে সিডবি এর হেডকোয়ার্টার কোথায়? লখনৌতে। চেয়ারম্যান বর্তমান কে আছেন? শিবা সুব্রামণিয়ান রামন, শিবা সুব্রামণিয়ান রামন, দ্য রিসেন্ট চেয়ারম্যান অফ সিডবি, শিবা সুব্রামণিয়ান রামন। এবার এর কাজ কি? প্রাইমারি ফাংশন, সিডবি রিফাইন্যান্সেস লোন অ্যান্ড অ্যাডভান্সেস প্রোভাইডেড বাই দ্য এক্সিস্টিং লেন্ডিং ইনস্টিটিউশন টু দ্য স্মল স্কেল ইউনিটস। তাহলে যে গ্রামীণ যে ছোট ছোট স্মল স্কেল ইন্ডাস্ট্রি গুলো আছে, বড় বড় ইন্ডাস্ট্রি নয়, কটেজ ইন্ডাস্ট্রি, গ্রামের যে ছোট ছোট তাঁত শিল্প বা এই যে পাট শিল্প, এই ছোট ছোট যে ইন্ডাস্ট্রি গুলো আছে, সেই ছোট ছোট ইন্ডাস্ট্রি গুলোর ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইনস্টিটিউশন আছে যারা লোন প্রোভাইড করে, তাদের টাকা দেয় কে? সিডবি। সিডবির কাজ কি? তাহলে ছোট ছোট যে লোন প্রোভাইডকারী যে ইনস্টিটিউশন গুলো আছে, গ্রামীণ কটেজ ইন্ডাস্ট্রি বা গ্রামীণ মানে রুরাল স্মল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে সিডবির কাজ। সিডবি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হুইচ প্রোভাইডস হেল্প ফর দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এমএসএমই সেক্টর। ঠিক আছে, তাহলে এমএসএমই, এবার ডব্লিউবিসিএসও এসেছিল যে মাইক্রো, প্রশ্নটা এসেছিল যে মাইক্রো ক্ষেত্রে বা ছোট মানে ক্ষুদ্র ক্ষুদ্র কোনো শিল্প কোন কত তার টার্নওভার থাকলে তাকে ক্ষুদ্র শিল্প বলা হয়, এটা ডব্লিউবিসিএসও এসেছিল এবার কোশ্চেন। ঠিক আছে, তো এই যে ছোট ছোট যে ইন্ডাস্ট্রি গুলো আছে, মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, স্মল মানে ছোট, আর মিডিয়াম, আর যে স্কেল যে মানে এন্টারপ্রাইজ গুলো আছে বা ইন্ডাস্ট্রি গুলো আছে তাদেরকে এমএসএমই বলা হয়। সেই এমএসএমই গুলোকে, যেহেতু ছোট ছোট ইন্ডাস্ট্রি এগুলো, বিগ ইন্ডাস্ট্রি নয়, মাইক্রো স্মল আর মিডিয়াম ইন্ডাস্ট্রি, তাদেরকে ফাইন্যান্স প্রদান করা বা টাকা দেওয়া, সেটা হচ্ছে ন্যাবার্ডের কাজ, বা লোন দেওয়া তাদের উন্নয়নের জন্য। দ্য সেকেন্ড ফান্ড ইজ আ ডেট ফান্ড কল্ড সিডবি মেক ইন ইন্ডিয়া লোন ফর এন্টারপ্রাইজেস স্মাইল। তাহলে এই একটা ইয়ে করা হয়েছে রিসেন্টলি, স্মাইল বলে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। দ্য সেকেন্ড ফান্ড ইজ আ ডেট ফান্ড কল্ড সিডবি মেক ইন ইন্ডিয়া লোন ফর এন্টারপ্রাইজেস। এটাকে সিডবি মেক ইন ইন্ডিয়া লোন ফর এন্টারপ্রাইজ বলে একটা প্রজেক্ট আছে। ঠিক আছে, যে আমাদের মেক ইন ইন্ডিয়া যে প্রজেক্টটা আমাদের প্রধানমন্ত্রী নিয়েছিলেন, তার আন্ডারে যে ছোট ছোট শিল্পগুলো, সেগুলোর জন্য সিডবি যে লোন দেয় তাকে বলা হচ্ছে স্মাইল। ঠিক আছে, সিডবি মেক ইন ইন্ডিয়া লোন ফর এন্টারপ্রাইজেস স্মাইল, হুইচ ওয়াজ অ্যানাউন্সড ইন দ্য ইউনিয়ন বাজেট 2015 সালে। এই যে প্রজেক্টটা, স্মাইল প্রজেক্টটা ঘোষণা করা হয়েছিল বাজেটে। The fund will provide short-term loan and loans in the nature of quasi-equity of MSME to meet debt-to-equity norms and pursue growth. তাহলে মূলত বলছে এমএসএমই গুলোর গ্রোথের জন্য একটা ফান্ড তৈরি করা হয়েছে যেটার নাম হচ্ছে স্মাইল, এবং সেই ফান্ড থেকে টাকা প্রদান করা হয় এই এমএসএমইর গ্রোথের জন্য। এটা 2015 সালে লঞ্চ করা হয়। স্মাইল যে প্রজেক্টটা, সেটা সিডবি রিলেটেড একটা প্রজেক্ট, সিডবি সেটা দেখাশোনা করে, সিডবির থেকে টাকা দেওয়ার যে সিস্টেমটা সেটাই এই প্রজেক্টটার মধ্যে আছে। ঠিক আছে, 2015-তে স্মাইল প্রজেক্টটা আসে, এবং স্মাইলের ফুল ফর্মটা মনে রাখবে, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো সিডবি মূলত আমাদের এইটুকু জানলেই হবে। কোথায় আছে হেডকোয়ার্টার, কে বর্তমান চেয়ারম্যান, কবে প্রতিষ্ঠা হয়,
প্রাইমারি ফাংশন। ঠিক আছে, আমরা এবার নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট যেটা পড়বো আমরা IRDAI, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, established IRDAI was set up in the year 1999, 1999 সালে by the Insurance Regulatory Development Authority Act। 1999 তে একটা পাস করা হয়, 1999 তেই IRDAI প্রতিষ্ঠিত হয়। হেডকোয়ার্টার হচ্ছে হায়দ্রাবাদ। IRDAI এরও হেডকোয়ার্টার কোথায়? হায়দ্রাবাদে, তেলেঙ্গানা। চেয়ারম্যানকে সুভাষ চন্দ্র, এখন বর্তমান চেয়ারম্যান হচ্ছে সুভাষ চন্দ্র খুটিয়া। সুভাষ চন্দ্র খুটিয়া তিনি হচ্ছেন এখন সিডবির বর্তমান চেয়ারম্যান, এই সিডবি সরি IRDAI এর বর্তমান চেয়ারম্যান। ইট ইজ অ্যান অটোনোমাস অ্যাপেক্স স্ট্যাটিউটারি বডি টু কন্ট্রোল ডেভেলপ ইন্স্যুরেন্স এজেন্সি ইন ইন্ডিয়া। তাহলে ইন্স্যুরেন্স এজেন্সি যেগুলো আছে, LIC, GIC, যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, তাদেরকে দেখাশোনা করা হচ্ছে IRDAI এর মেন কাজ। ইন্স্যুরেন্স কোম্পানি রেগুলেটরির ক্ষেত্রে তাহলে অ্যাপেক্স বডিকে IRDAI। RBI যেমন ব্যাংকগুলোকে দেখাশোনা করে, ব্যাংকগুলোকে রেগুলেট করে, ঠিক আছে। কোঅপারেটিভ ব্যাংকে কে রেগুলেট করে? কোঅপারেটিভ ব্যাংকে রেগুলেট করছে নেবার্ড। সেরকম সিডবি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর গুলোকে রেগুলেট করে, LIC, GIC ইত্যাদি যে ইন্স্যুরেন্স সেক্টর গুলো আছে সেগুলোকে রেগুলেট করা হচ্ছে আমাদের IRDAI এর কাজ। IRDAI ইজ এ ন্যাশনাল এজেন্সি অফ গভর্নমেন্ট ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা একটা ন্যাশনাল এজেন্সি। পাসড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার IRDA অ্যাক্ট 1999, আগেই জেনেছি আমরা, অন দ্য রেকমেন্ডেশন অফ, এটাও খুব ইম্পর্টেন্ট, মালহোত্রা কমিটি। তাহলে IRDAI তৈরি হচ্ছে কোন কমিটির সুপারিশে? মালহোত্রা কমিটি। ইট ওয়াজ ইনকর্পোরেটেড অ্যাজ এ স্ট্যাটিউটারি বডি ইন এপ্রিল 2000। তাহলে 2000 সালে এপ্রিল মাসে এটা চালু করা হচ্ছে। IRDA অ্যাক্ট 1999 অ্যামেন্ডেড 2002 টু ইনকর্পোরেট সাম ইমার্জিং রিকোয়ারমেন্টস। তো এটা একবার অ্যামেন্ডমেন্ট হয় 2002 সালে। এই যে একটা 1999 তে হয়েছিল, সেটা লাস্ট অ্যামেন্ডমেন্ট হয় 2002 সালে। নতুন কিছু সমস্যা বা নতুন কিছু জিনিস তার মধ্যে ইনক্লুড করা হয়। অবজেক্টিভ টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ পলিসি হোল্ডার, টু রেগুলেট, প্রমোট অ্যান্ড এনশিওর orderly growth of the insurance industry and for matters connected therewith or incidental thereto। তাহলে এর মেন উদ্দেশ্য কি? পলিসি মেকার যারা আছে, যারা LIC করে বা GIC তে যারা যারা কি হয় পলিসি কেনে, যারা সেই পলিসি হোল্ডার যারা আছে, তাদের ইন্টারেস্টটাকে, তাদের যাতে টাকাটা মার না যায়, তারা টাকাটা পাচ্ছে কিনা, LIC করলো সেই টাকাটা পাচ্ছে কিনা পরবর্তীকালে, ঠিক আছে, তার যখন বিপদ হচ্ছে, কোনো ইনসিডেন্ট হচ্ছে, সেই সময় সে পাচ্ছে কিনা, সেগুলো রেগুলেট করা এর কাজ। প্রাইমারি ফাংশন, দ্য IRDAI ইজ অ্যান অটোনোমাস, মানে স্বাধীন স্ট্যাটিউটারি এজেন্সি টাস্কড উইথ রেগুলেটিং, কি কাজ মেন? রেগুলেটিং অ্যান্ড প্রমোটিং দ্য ইন্স্যুরেন্স অ্যান্ড রিইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া। তাহলে এর কাজ কি হচ্ছে? ইন্স্যুরেন্স সেক্টর এবং রিইন্স্যুরেন্স সেক্টর, মানে যে সেক্টর গুলো ইন্স্যুরেন্স সেক্টরকে ইন্স্যুরেন্স দেয় তাদেরকে রিইন্স্যুরেন্স সেক্টর বলে। তাহলে ইন্স্যুরেন্স সেক্টর এবং রিইন্স্যুরেন্স সেক্টরকে প্রমোট, মানে দেখাশোনা করা, রেগুলেট করাই হচ্ছে IRDAI এর প্রধান কাজ। ঠিক আছে, রেগুলেটিং অ্যান্ড প্রমোটিং দ্য ইন্স্যুরেন্স অ্যান্ড রিইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া। ইন্স্যুরেন্স এবং রিইন্স্যুরেন্স যে কোম্পানিগুলো আছে তাকে রেগুলেট এবং প্রমোট করা হচ্ছে IRDAI এর প্রধান কাজ। এক্সিম ব্যাংক, নেক্সট আমরা পড়বো এক্সিম ব্যাংক, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, ওটা বলে এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংক ওয়াজ এস্টাবলিশড অন জানুয়ারি 1, 1982। 1982 সালে 1 জানুয়ারি এক্সিম ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ফর দ্য পারপাস অফ ফিনান্সিং, ফ্যাসিলিটেটিং অ্যান্ড প্রমোটিং ফরেন ট্রেড অফ ইন্ডিয়া। তাহলে এক্সপোর্ট এবং ইম্পোর্ট, যেটা হচ্ছে ফরেন ট্রেড যেটাকে বলা হয়, সেই ফরেন ট্রেডকে রেগুলেট করার জন্য, ফিনান্স করার জন্য, ঠিক আছে, প্রমোট করার জন্য এক্সিম ব্যাংকটা তৈরি করা হয়।
এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত। ম্যানেজিং ডিরেক্টর বর্তমানে হচ্ছে ডেভিড রাসকউইনিয়া। ডেভিড রাসকউইনা রিসেন্ট এখন হচ্ছে এর চেয়ারম্যান হচ্ছে ডেভিড রাসকউইনা। 1982 সালে এস্টাবলিশ হয় আন্ডার এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1981। দ্য ব্যাংক লেস স্পেশাল এমফাসিস অন এক্সটেনশন অফ লাইন্স অফ ক্রেডিট টু ওভারসিজ এন্টিটিস, ন্যাশনাল গভর্নমেন্টস, রিজিওনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকস। তাহলে যারা বিদেশে আছে, বিদেশে যারা ব্যবসা আমাদের সাথে করছে, আমাদের দেশের সাথে, তাদেরকে, আমাদের দেশ থেকে যারা বিদেশে কোনো জিনিস এক্সপোর্ট করছে তাদেরকে, ঠিক আছে, বা ন্যাশনাল গভর্নমেন্টকে, বা রিজিওনাল এলাকার যে রিজিওনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে, যেগুলো যারা হচ্ছে সব এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে কাজ করে, ঠিক আছে, বা কমার্শিয়াল ব্যাংক যেগুলো আছে আমাদের দেশের, যারা এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড কাজ করছে, তাদেরকে টাকা দেওয়া বা তাদেরকে লোন দেওয়া, সেটা হচ্ছে কিন্তু এক্সিম ব্যাংকের কাজ। দ্য ব্যাংক এক্সটেন্ডস বায়ার্স ক্রেডিট অ্যান্ড সাপ্লায়ার্স ক্রেডিট টু ফিনান্স অ্যান্ড প্রমোট কান্ট্রিজ এক্সপোর্টস। কান্ট্রির এক্সপোর্ট, দেশের যে বিদেশি রপ্তানি ঘটে, বিদেশে কোনো জিনিস রপ্তানি করছে দেশ থেকে, সেক্ষেত্রে বায়ার্স এবং সাপ্লায়ার্স তাদেরকে ফাইন্যান্স প্রদান করা এবং প্রমোট করা হচ্ছে এই ব্যাংকের কাজ, যারা কিনছে এবং যারা বিক্রি করছে। টু প্রমোট হাইটেক এক্সপোর্টস ফ্রম ইন্ডিয়া, তাহলে টেকনোলজির যে এক্সপোর্টটা হয়, ঠিক আছে, সেটাকে প্রমোট করা, দেশ থেকে আমাদের যেটা বিদেশে যাচ্ছে সেগুলোকে আরো বেশি করে বাড়ানোর চেষ্টা করা। দ্য ব্যাংক হ্যাজ এ লেন্ডিং প্রোগ্রাম টু ফাইন্যান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অফ এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিজ। এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড, দেশ থেকে যত রপ্তানি হবে দেশের আয় বাড়বে। তো এক্সপোর্ট ওরিয়েন্টেড যে কোম্পানিগুলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে, মানে কিভাবে এক্সপোর্ট বাড়ানো যায়, কি করলে এক্সপোর্ট বাড়ানো যাবে, দেশের আরো আয় বাড়বে, সেগুলোর ক্ষেত্রে তাদেরকে টাকা পয়সা প্রদান করে সেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গুলোকে, এই যে এক্সিম ব্যাংক, ঠিক আছে, যাতে করে আরো দেশের এক্সপোর্টটা বাড়ানো যায়। এক্সপোর্ট বাড়লে আমাদের আমাদের আরো বিদেশি মুদ্রা আমাদের দেশে বাড়বে, এর ফলে কি হবে, আমাদের দেশের ক্রয় ক্ষমতা বাড়বে, ঠিক আছে, ইকোনমি আরো স্ট্রং হবে। যত বিদেশে আমরা বেশি করতে পারবো রপ্তানি, তত আমাদের ইকোনমি স্ট্রং হবে, ঠিক আছে, সারপ্লাস হবে, মানে আমাদের যে ডেফিসিট গুলো সেগুলো কমবে, ঠিক আছে। সেই জন্য এক্সপোর্টকে প্রমোট করাই হচ্ছে এক্সিম ব্যাংকের মূল কাজ। The authorized capital of the Exim Bank is 200 crore and paid up capital is 100 crore, wholly subsidized by the central government. তাহলে এটা হচ্ছে অথরাইজড ক্যাপিটাল, মানে মূলধন, টোটাল মূলধন এত টাকা এক্সিম ব্যাংকের। প্রাইমারি ফাংশন কি বলছে, দ্য এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া ইজ দ্য প্রিন্সিপাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া ফর কোঅর্ডিনেটিং দ্য ওয়ার্কিং অফ ইনস্টিটিউশন এঙ্গেজড ইন ফিনান্সিং এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ট্রেড। আমরা আগেই জেনেছি এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেডের ক্ষেত্রে যে ইনস্টিটিউশন গুলো আছে তাদেরকে টাকা পয়সা দেওয়া হচ্ছে এক্সিম ব্যাংকের কাজ। টু ট্যাপ ডোমেস্টিক অ্যান্ড ফরেন মার্কেটস ফর রিসোর্সেস, আন্ডারটেকিং ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস ইন এক্সপোর্ট সেক্টর। তাহলে এক্সপোর্ট সেক্টরে যে ডেভেলপমেন্ট, সেটাও কিন্তু এক্সিম ব্যাংকের দেখাশোনার কাজ, যে যাতে করে আরো এক্সপোর্ট বাড়ে দেশে, সেটা ডেভেলপ করা বা গ্রোথ করা, সেটা কিন্তু এক্সিম ব্যাংক দেখাশোনা করে।